সলিউশন, ইমার্জেন্ট কারিকুলাম, ইমার্জেন্ট প্রপার্টিস, এই টপিক থেকে বাংলা এবং ইংলিশ দুটা প্যাডাগজিতে আপনাদের কিন্তু প্রশ্ন আসে। প্রত্যেকটা পরীক্ষায় আমরা এই প্রশ্ন দেখতে পাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা সেই বাংলা এবং ইংলিশ আপনাদের যারা আছে এই ক্লাসটি আপনাদের যথেষ্ট ইম্পর্টেন্ট হতে চলেছে প্যাডাগজির ক্ষেত্রে। ইভেন আপনাদের হিন্দি ল্যাঙ্গুয়েজেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসবে। সুতরাং দেরি না করে আমরা খুব তাড়াতাড়ি আজকে যেটা টপিক, এই টপিক থেকে আপনারা কমসে কম 2 নম্বর 100% পাবেন। কি করে? যেমন বাংলায় একটি প্রশ্ন আসলো ইমার্জেন্ট লিটারেসি থেকে, আবার ইংলিশেও যদি একটা প্রশ্ন চলে আসে বা আপনার অন্য ল্যাঙ্গুয়েজ যদি থাকে, এখান থেকে অন্য ল্যাঙ্গুয়েজে আপনারা এই টপিকে সাহায্য করবে। এবার বাংলা প্যাডাগজিতে এই টপিক আপনাদের আসবেই আসবে। তো চলুন দেরি না করে আজকে আমরা এই টপিকের সম্পূর্ণ কনসেপ্টের ক্লাসটা পুরো ডিটেলস দেখে নিই। চুপচাপ এটা আপনারা দেখে নিন, তাহলে আপনারা নিশ্চিন্তে এই ধরনের প্রশ্ন যখনই আসবে পরীক্ষা 100% কনফার্ম আপনারা শুদ্ধ উত্তর পরীক্ষা দিয়ে আসবেন। তো চলুন, অপশনে দেখতে পাবেন ইমার্জেন্ট লিটারেসি, ইমার্জেন্ট সলিউশন, ইমার্জেন্ট কারিকুলাম, ইমার্জেন্ট প্রপার্টিস। তো আজকে আমি টোটাল ডিসকাস করব যে হোয়াট ইজ ইমার্জেন্ট লিটারেসি, হোয়াট ইজ ইমার্জেন্ট সলিউশন, হোয়াট ইজ ইমার্জেন্ট কারিকুলাম অ্যান্ড হোয়াট ইজ ইমার্জেন্ট প্রপার্টিস। এবং তার এই প্রথমে কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে এই টপিক থেকে কী কী প্রশ্ন এসেছিল সবগুলো আপনাদের ডিটেলস আমরা দেখিয়ে দেব, এবং তার কারেক্ট আনসার কী হয় সেটা আপনারা সলভ করবেন আমাদের সঙ্গে সঙ্গে। ঠিক আছে ভাই? তো চলুন দেরি না করে প্রথমে আমরা দেখে নিই যে হোয়াট ইজ ইমার্জেন্ট লিটারেসি, ইমার্জেন্ট সলিউশন এবং তাদের মধ্যে কী ডিফারেন্স রয়েছে। এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, ইমার্জেন্ট লিটারেসি বা ইমার্জেন্ট লিটারেসি, তো ইমার্জেন্ট লিটারেসিকে বাংলায় বলা হবে অনপেক্ষিত সাক্ষরতা, বা এটাকে উদ্গমী সাক্ষরতা বা উদীয়মান সাক্ষরতা। বাংলায় কিন্তু দেখুন টার্ম যেগুলো রয়েছে, বাংলার টার্মের কিন্তু সীমা সংখ্যা নাই, অসংখ্য টার্ম রয়েছে, অর্থাৎ অসংখ্য শব্দ রয়েছে বাংলা ভাষার ক্ষেত্রে। তো এটাকে আরও কোন শব্দ একটা দিয়ে দেবে সেটাকে আপনি ঘাবড়ে যাবেন না, ইংলিশটা একটু ফলো করবেন। ইমার্জেন্ট লিটারেসি ব্র্যাকেটে দেওয়া থাকবে, আপনি ধরে নেবেন যে এটাই হচ্ছে ইমার্জেন্ট লিটারেসি। তো ইমার্জেন্ট লিটারেসি আসলে মানে কি সেটা আমরা যদি একটু ডিটেলস যদি বুঝি, দেখুন একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তারপর তাকে কোনো একটা নির্দিষ্ট বয়সে 5 বছর বয়স বা 6 বছর বয়সে তাকে কি করা হয়, স্কুলে ভর্তি করা হয়। জিনিসটা বুঝবেন, একটা শিশু জন্মগ্রহণের পর তাকে 5 বছর বা 6 বছর পর তাকে একটা নির্দিষ্ট বিদ্যালয়ে ভর্তি করা হবে। তো এই যে বিদ্যালয়ে ভর্তির পর সে শিক্ষা অর্জন করবে, ঠিক আছে, সেটা তো জানা কথা, আমরা সবাই জানি। কিন্তু এই বিদ্যালয়ে ভর্তির আগেও কিন্তু শিশুরা একটা শিক্ষা লাভ করে, ঠিক আছে। বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই কিন্তু শিশুরা যাদের ঘরে যাদের মাতা পিতা রয়েছে বা কেয়ার্স গিভার রয়েছে, ঠিক আছে, তারা কী করে তাদেরকে মানে সাধারণত ভাষা শেখার ক্ষেত্রে সাহায্য করে, বা একটা বই দিয়ে দিয়ে তার হাতে, সে কী করে বইয়ের পাতাগুলো একটু উলট পালট করে শিশুটা দেখে, বা পাতাগুলো উল্টে পাল্টে ছবিগুলো দেখতে থাকে, বা একটা কলম তার হাতে দিয়ে গেলে সে কলম দিয়ে আঁকিবুকি করে, এমনিতে নর্মালি, ঠিক আছে। অর্থাৎ তার ফর্মালি এডুকেশন স্টার্ট হওয়ার পূর্বে, তার স্কুল জীবন শুরু হওয়ার আগে সে যে শিক্ষাটা লাভ করে, এই শিক্ষাটাকে আমরা এক কথায় বলতে পারি এটা হচ্ছে কি ইমার্জেন্ট লিটারেসি। ঠিক আছে, পুরো ডিটেলস আমরা দেখব। প্রথমে আপনাদের শর্টকাটে ব্রিফ একটা ডিসকাশন করছি, তারপর দেখুন ইমার্জেন্ট কারিকুলাম বা অনপেক্ষিত পাঠ্যক্রম। তো এবার কথা হচ্ছে ইমার্জেন্ট কারিকুলাম কি এবং ইমার্জেন্ট পাঠ্যক্রম কি। আচ্ছা, আপনারা ইমার্জেন্টটা ছেড়ে দিন, ইমার্জেন্টটা একবার ভুলে যান। ইমার্জেন্টটা ভুলে গিয়ে আপনারা কারিকুলাম মানে কি সেটা একটু ভাবুন তো। কারিকুলাম মানে পাঠ্যক্রম মানে কি? কারিকুলাম মানে পাঠ্যক্রম মানে কি? কারিকুলাম মানে কি সেবা বোর্ড বা আমাদের আসাম হাইয়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল, তারা কি করে একটা কারিকুলাম তৈরি করে। যে কারিকুলাম মানে কি একটা সিস্টেমেটিক ওয়ে অফ স্টাডি, ঠিক আছে। যে একটা শিশু একটা ক্লাস 9-এর স্টুডেন্ট হোক বা একটা ক্লাস 10-এর স্টুডেন্ট হোক, সে কীভাবে শিখবে, ঠিক আছে, তাকে আমি কীভাবে শেখাবো, কী শেখাবো, ঠিক আছে, তাকে আমি কীভাবে শেখাবো, তার পাঠ্যক্রম কী কী জিনিস সে শিখবে, ঠিক আছে, কী কী জিনিস তাকে শিখবে, প্রথমে কোন জিনিসটা শিখবে, তারপর কি শিখবে, তারপর কি শিখবে, ওই জিনিসগুলো হচ্ছে কি কারিকুলাম। তার মানে এই ইমার্জেন্ট কারিকুলাম মানে কি, ওই যে ইমার্জেন্ট স্টেজে যে সকল বাচ্চারা রয়েছে। তো ইমার্জেন্ট স্টেজ মানে কি সেটা আমি আপনাদের বলে দিলাম। ইমার্জেন্ট স্টেজ মানে কোন স্টেজ, ইমার্জেন্ট স্টেজ মানে কোনটা বুঝতে পারছেন তো, যে শিশুর স্কুল জীবন শুরু হওয়ার পূর্ববর্তী যে পর্যায়, এই পর্যায়কে ইমার্জেন্ট স্টেজ বলা হয়। তো এই ইমার্জেন্ট স্টেজে ওই শিশুদের জন্য যে কারিকুলাম তৈরি করা হয় তাকে বলা হয় ইমার্জেন্ট কারিকুলাম। সঙ্গে থাকুন, পুরো ডিটেলসে আমরা আলোচনা করছি। তারপর দেখুন ইমার্জেন্ট সলিউশন বা অনপেক্ষিত সমাধান, ঠিক আছে। তো সমাধান মানে কি বা সলিউশন মানে কি?
আপনাকে যদি একটা সমস্যা দেওয়া হয়, আপনি যদি তার রাস্তা যদি খুঁজে বের করতে পারেন, ঠিক আছে ভাই, ঠিক আছে। ধরে নেওয়া যাক এখানে একটা মানুষ রয়েছে, ঠিক আছে। এখানে তিনটা রাস্তা রয়েছে, এখানে একজন এখানে একজন মানুষ কী করছে, সে কী করছে, সে মানে দা নিয়ে বসে আছে ওই মানুষটিকে মারবে বলে। ওইখানে একজন কুকুর বসে আছে যে সে কী করবে, ওই মানুষটিকে মারবে বলে, ঠিক আছে, আর এখানে একটা বাঘ বসে আছে যে ওই মানুষটা ওই রাস্তা দিকে গেলে কী হবে, এই রাস্তা দিকে গেলে তাকে খেয়ে ফেলবে। এখন এই মানুষটা কোন দিকে বের হবে, এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমের সমাধান কি হতে পারে? এই মানুষটার কি হয়ে গেল, এই মানুষটা হঠাৎ সে দাঁড়িয়ে আসছে, তো এই মানুষটার হঠাৎ কী হয়ে গেল, হাত কেটে গেল। এই মানুষটার যখন হাত কেটে গেল, তখন হাত কাটার সঙ্গে সঙ্গে মানুষটা এই ধরনের শব্দ করলো, ইস কেটে গেলো, এরকম মানে এরকম করতে করতে এরকম যখন সাউন্ড করলো, তখন এই কুকুরটা ভাবছে যে আমাকে হয়তো ডাকছে মানুষটা। তখন কুকুর কী করলো, এই রাস্তা ছেড়ে এখানে দৌড়ে চলে গেল। আসলে কিন্তু সে হাত কাটার জন্য এই শব্দটা করেছে। কুকুর কিন্তু এখান থেকে মানুষের কাছে চলে গেল, আর যার ফলে এই রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। তারপর এই মানুষটা এই রাস্তা থেকে আরামসে বেরিয়ে গেল। তো এটা একটা সমাধান, এটার প্রবলেম ছিল, আর এই প্রবলেমের একটা সমাধান বেরোলো। সেম টু সেম যদি এই যে ইমার্জেন্ট স্টেজে শিশুদেরকে যদি কোনো সমস্যা দেওয়া হয় এবং তারা নিজে থেকে যদি সেই সমস্যার সমাধান বের করতে পারে, তখনই এটা কি হবে, এটা হবে কি ইমার্জেন্ট সলিউশন, ঠিক আছে। এবার আমরা ইমার্জেন্ট লিটারেসির পুরো ডিটেলস একটা জিনিস কনসেপ্ট আমরা বুঝবো। দেখুন, ইমার্জেন্ট লিটারেসি বা উদ্গমী সাক্ষরতা বা উদীয়মান সাক্ষরতা বা জাতীয় জরুরি সাক্ষরতা যাই বলুন, বাংলায় কিন্তু অনেকগুলো টার্ম রয়েছে ইমার্জেন্ট লিটারেসির। উদ্গমী সাক্ষরতা বলতে পারি, উদীয়মান সাক্ষরতা বলতে পারি, বা জাতীয় জরুরি সাক্ষরতা বলতে পারি, বা আরও অনেক কিছু বলতে পারি। আমরা দেখব সেটা কি। ইমার্জেন্ট লিটারেসি রেফার্স টু দ্য ফাউন্ডেশন স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স that children developed before they formally learn to read and write, ঠিক আছে। অর্থাৎ উদ্গমী সাক্ষরতা বা উদীয়মান সাক্ষরতা ওই জিনিসটা যা কি প্রাথমিকভাবে পড়তে এবং লিখতে শেখার আগে শিশুরা যে ভিত্তি দক্ষতা এবং অভিজ্ঞতার বিকাশ ঘটায় সেটাকে বোঝাচ্ছে। অর্থাৎ কি, সে ফর্মালি মানে স্কুল জীবন, ফর্মালি পড়া এবং লেখা শুরু করার আগে তার যে বিকাশ হয়, তার যে এক্সপিরিয়েন্স হয়, ওই জিনিসটাকে বলা হয় কি ইমার্জেন্ট লিটারেসি, ঠিক আছে। দ্য এবিলিটি টু লিসেন, স্পিক অ্যান্ড কমিউনিকেটিভ এফেক্টিভলি ক্রুশিয়াল ফর লিটারেসি ডেভেলপমেন্ট। সাক্ষরতা বিকাশের ক্ষেত্রে বা উদীয়মান সাক্ষরতা বিকাশের ক্ষেত্রে এটা কার্যকরভাবে কথা বলার এবং যোগাযোগ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইমার্জেন্ট লিটারেসি মানে কি, একটা শিশু কি করতে পারে, সে যোগাযোগ স্থাপন করতে পারে। যেমন মাকে মা বলতে পারছে, বাবাকে বাবা বলতে পারছে, দাদাকে দাদা বলতে পারছে, এটাও কিন্তু তার ইমার্জেন্ট লিটারেসির মধ্যে পড়ছে, ঠিক আছে। বা তার কার্যকরভাবে কোনো একটা কথা বলতে পারছে, জল দাও, এইসব ইত্যাদি ইত্যাদি, বা কান্নাকাটি করছে, এগুলা কি তার ইমার্জেন্ট লিটারেসি স্টেজের মধ্যে পড়ছে, ঠিক আছে ভাই। তারপর দেখুন আরও রয়েছে, দেখুন গেট ডেভেলপ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট লাইক লেফট টু রাইট, অর্থাৎ কি ডান দিক থেকে বাঁ দিক, কোন দিকে ডান দিক রয়েছে, কোন দিকে বাম দিক রয়েছে, কোন দিকে উপর দিক রয়েছে, কোন দিকে নিচের দিক রয়েছে, ঠিক আছে। নিচে থেকে আমরা উপরের দিকে যাচ্ছি, এই উপরে থেকে নিচের দিকে যাচ্ছি এই ধরনের। আবার কি নিচে থেকে উপরের দিকে যাচ্ছি, ডান থেকে বামে যাচ্ছি, বাম থেকে ডানে যাচ্ছি। এই যে কোন দিকে ডান দিক রয়েছে, কোন দিকে বাম দিক রয়েছে, কোন দিকে উপর দিক রয়েছে, কোন দিকে নিচের দিক রয়েছে, এই জিনিসগুলা যখন শিশুরা শিখে, সেটা কোন স্টেজে শিখে, সেটা হচ্ছে লিটারেসি স্টেজে শিখে, ইমার্জেন্ট স্টেজে। আর এই যে শিখে, ওই শিক্ষণটাকে আমরা বলতে পারি কি, এটা হচ্ছে কি ইমার্জেন্ট লিটারেসি, ঠিক আছে। এই ক্ষেত্রে সে কী করতে পারে দেখি, ক্রম এবং বর্ণমালার চিত্র শনাক্ত করতে পারে। বর্ণমালা তারা বুঝতে পারে, চিত্র শনাক্তকরণ করতে পারে। যেমন একটা আপেলের ছবি দেখে তারা বুঝতে পারে এটা আপেল, একটা বলের ছবি দেখে তারা বুঝতে পারে এটা হচ্ছে বল, একটা চেয়ারের ছবি দেখে তারা বুঝতে পারে এটা একটা চেয়ার, একটা হাতির ছবি দেখে সে বুঝতে পারে দ্যাট ইজ কল হাতি, ঠিক আছে। তো এই চিত্র শনাক্তকরণ এবং নামের অক্ষরের পার্থক্যের মতো ধারণাটি বিকাশ ঘটে এবং বোঝার জন্য অপরিহার্য যেটা স্কেল, শিশুরা ধীরে ধীরে আকৃতির নাম শব্দ সংযুক্ত করতে শিখতে পারে, ঠিক আছে। বিভিন্ন আকার আকৃতির নাম, বিভিন্ন আকার আকৃতির শব্দগুলা, সাউন্ডগুলা তারা কি করতে পারে, শিখতে পারে। এই দেখুন এখানে কী বলেছে,
তারা ডাইরেকশন বুঝতে পারে, টপ টু বটম সিকোয়েন্স, ঠিক আছে, উপর থেকে নিচের দিকে, নিচের থেকে উপরের দিক, লেফট টু রাইট, ডান দিক থেকে বাম দিক তারা বুঝতে পারে কোনটা ডান দিক কোনটা বাম দিক, বা তারা ডান থেকে বামে যাচ্ছে না বাম থেকে ডানে যাচ্ছে। ডিস্টিংক্ট অন বিটুইন লেটার অ্যান্ড পিকচার, রিকগনাইজ অ্যান্ড নেম লেটার, ঠিক আছে, অর্থাৎ কি, অর্থাৎ লেটারের ছবি, যেমন ABCD এটি লেটারের ছবি এবং একটা আপেলের ছবি। এই আপেল একটা ফল অর্থাৎ একটা চিত্র, আর একটা যে একটা আলফাবেট, ওই জিনিসটা তারা কী করতে পারে, ওই স্টেজে স্যার বুঝতে পারে। তাছাড়া তারা বিভিন্ন আকৃতি, আকার আকৃতি বা বিভিন্ন শব্দ, সাউন্ড যেটা, উচ্চারণ যেটা, এই শব্দগুলো তারা কী করতে পারে, এই স্টেজে ইমার্জেন্ট লিটারেসি স্টেজে শিখতে পারে। আর এই জিনিসগুলো তারা যখন শিখতে পারছে তখন আপনি বুঝতে পারছেন যে ওইটা কী হচ্ছে, ইমার্জেন্ট লিটারেসি হয়েছে, ঠিক আছে। তারপরে দেখুন আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে কি, দিস স্টার্ট ফ্রম বার্থ অ্যান্ড বিফোর দ্য বিগিনিং ফর্মাল এডুকেশন। এটি জন্ম থেকে শুরু হয় এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার আগে পর্যন্ত থাকে। এই ইমার্জেন্ট লিটারেসিটা কখন শুরু হয়, এটা শুরু হয় জন্ম থেকে। ইমার্জেন্ট লিটারেসিটা আমাদের শুরু হয়েছে কবে থেকে, জন্ম থেকে শুরু হয়েছে, জন্ম থেকে, এবং এটা চলবে কতদিন থাকবে, প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু পর্যন্ত। প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে কি, তার ফর্মাল এডুকেশন, মানে সে স্কুলে একটা প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার আগে পর্যন্ত, ঠিক আছে। ইমার্জেন্ট লিটারেসি অকার ইন দ্য আর্লি স্টেজ অফ রিডিং অ্যান্ড রাইটিং। এই ইমার্জেন্ট সাক্ষরতা, দেখুন ইমার্জেন্ট সাক্ষরতার ইমার্জেন্ট লিটারেসির আরেকটা বাংলা টার্ম আমরা কী পেলাম, আবির্ভূত সাক্ষরতা। আমি বলেছিলাম না বাংলার কিন্তু দেখুন কোনো ভালাই নেই, কখন কি শব্দ দিয়ে দেবে। এই যে ইমার্জেন্টের আরেকটা বাংলা শব্দ পেয়ে গেলাম। আগে আমরা কি পেলাম, উদীয়মান পেলাম, উদ্গতি পেলাম, ঠিক আছে, তা অনপেক্ষিত পেলাম। এবার আরেকটা পেয়ে গেলাম কি, আবির্ভূত। তো ইমার্জেন্ট লিটারেসিটা পড়া এবং লেখার প্রাথমিক পর্যায়ে ঘটে। পড়া এবং লেখার যেটা একদম আর্লি স্টেজ ও বা একদম প্রাথমিক স্টেজ, এই পর্যায়ে সেটা ঘটবে। তারপর দেখুন ইমার্জেন্ট লিটারেসি ইনক্লুডস the knowledge, skill and attitude that the children develop to reading and writing in early period of childhood, ঠিক আছে। উদ্ভূত জ্ঞান দক্ষতা, এই ধরুন আবার চলে আসলাম কি, উদ্ভূত জ্ঞান দক্ষতা। ইমার্জেন্ট স্কিল, ইমার্জেন্ট স্কিল বলে ইমার্জেন্টের আরেকটা বাংলা এখানে কি দেখতে পাচ্ছেন, উদ্ভূত। এই বাংলাগুলো কিন্তু দেখুন অদ্ভুত ভাই, আসলেও সেগুলো উদ্ভূত নয়, সেগুলো অদ্ভুত। কখন যে ইমার্জেন্টের কোন বাংলা দিয়ে দেবে, শুধু যে ইমার্জেন্টের বলবো সেটা নয়, কোন সময় কোন শব্দের কোন বাংলা টার্ম ইউজ করবে সেটা কিন্তু বলা মুশকিল। তাই ইংলিশ টার্মের দিকে আপনি একটু বেশি করে নজর দেবেন। তো উদ্ভূত জ্ঞান দক্ষতা এবং মনোভাব অন্তর্ভুক্ত, যা শিশু শৈশবকালের প্রথম দিকে পড়া এবং লেখার দিকে সেটা বিকাশ ঘটে। তার ইমার্জেন্ট লিটারেসি যদি তার মধ্যে পুরো ভালো শক্ত হয়ে থাকে, তাহলে শিশুর শৈশবকালের প্রথম দিকে যেটা পড়া এবং লেখা শিখবে, এখানে কিন্তু যথেষ্ট সাহায্য করবে, ঠিক আছে। ফর এক্সাম্পল, এ চাইল্ড ক্যান বিগিন টু রাইট এ ড্র থিংস, হোল্ড এ বুক, রিকগনাইজ সাম লেটার অ্যান্ড সামটাইম দেয়ার সাউন্ড। উদাহরণস্বরূপ একটি শিশু একটি বই ধরে একটি আঁকা জিনিস লিখতে শুরু করতে পারে, কিছু অক্ষর চিনতে পারে এবং কিছু সময় সেখানে শব্দ করতে পারে। যদি কোনো শিশু সে বই ধরেছে, ঠিক আছে, সে বই ধরছে, বইয়ের পাতাগুলো নাড়াচাড়া করছে, সে কী করছে, বইয়ের যেটা জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো সে দেখতে পাচ্ছে, বইয়ের যে ছবিগুলো রয়েছে ছবিগুলো সে আঁকতে শুরু করেছে, তারপর কিছু অক্ষর সে চিনতে পারছে, বা কিছু সময় কিছু শব্দ সেখানে সে উচ্চারণ করতে চাইছে বা পারছে, দ্যাট ইজ কল তার ইমার্জেন্ট লিটারেসি হয়েছে, তার ইমার্জেন্ট লিটারেসি স্কিল ডেভেলপড হয়েছে, ঠিক আছে ভাই। It includes aspects such as oral language, basic alphabet knowledge, print awareness and early phonological awareness. এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এটি মৌখিক ভাষার মৌলিক বর্ণমালা, জ্ঞান মুদ্রণ, এখানে মৌলিক যেটা বর্ণমালা রয়েছে, বর্ণমালার মৌলিক। ওরাল ল্যাঙ্গুয়েজ তো বুঝতে পারছেন, কথা বলার দক্ষতা বিকাশ করতে হবে। এই ক্ষেত্রে তার আলফাবেট নলেজ থাকতে হবে। আলফাবেট নলেজ এই ক্ষেত্রে তার হয়ে যায়, আলফাবেট বুঝতে পারছেন তো, ABCD যে 26 বা বাংলায় যদি বলি ওয়া ক খ, এই সবগুলা কি তার মধ্যে ডেভেলপড হয়ে যেতে লাগবে। প্রিন্ট অ্যাওয়ারনেস, যেগুলো লেখা রয়েছে প্রিন্টেড ফাইল, সেগুলোর মধ্যে সচেতন থাকতে হবে, সেগুলো সে খুব ভালো করে যাতে বুঝতে পারে। তারপর হচ্ছে আর্লি ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস, ধ্বনিতাত্ত্বিক সচেতন, মানে সাউন্ড। প্রত্যেকটা যে ধ্বনি আছে এটাকে ক বলা হয়, ক, ঠিক আছে, এটাকে ক বলা হয়, এটাকে গ বলা হয়। এই যে তার সাউন্ডগুলো, এই সাউন্ডগুলো তার এই সময় যাতে চলে আসে, ইমার্জেন্ট লিটারেসি স্কিলে যদি চলে আসে তাহলে আপনি বুঝবেন তার ইমার্জেন্ট লিটারেসি হয়ে গেছে।
তো এই ছিল ইমার্জেন্ট লিটারেসি। এবার আমরা খুব ছোট্ট করে দেখব ইমার্জেন্ট কারিকুলাম কি। ইমার্জেন্ট কারিকুলাম ইজ এ ফিলোসফি অফ টিচিং অ্যান্ড ওয়ে অফ প্ল্যানিং। উদীয়মান পাঠ্যক্রম, ইমার্জেন্ট কারিকুলাম মানে কি, উদীয়মান পাঠ্যক্রম হলো শিক্ষাদানের একটি দর্শন এবং পরিকল্পনার উপায়। ঠিক আছে, এটা একটা পরিকল্পনা। ইট ইজ এ কারিকুলাম ইজ এ পরিকল্পনা, ইজ এ প্ল্যানিং। যে আমি কী করে শিশুকে, এই যে আপনি কী করছেন, শিশুকে বই দেখাচ্ছেন, ঠিক আছে, আপনি শিশুকে বই দেখাবেন বা সে বইয়ের পাতাগুলা উল্টাবে বা একটা কিছু কলম ধরবেন। আপনি তাকে প্রথমে কলম কিভাবে ধরাবেন, তাকে কলম কিভাবে ধরাবেন সেটার একটা পরিকল্পনা আপনাকে করতে হবে, একটা কারিকুলাম তৈরি করতে হবে যে এইভাবে আমি তাকে কলম ধরাবো। তারপর প্রথমেই আমি তাকে এইভাবে লিখতে দেব, ঠিক আছে, তারপর এইভাবে দেব, তারপর এইভাবে দেব, তারপর এইভাবে দেব, আবার হিন্দিতে ক হয়ে যাবে। ঠিক আছে, আপনি প্রথমে এইভাবে দেবেন, শিশুকে এইভাবে দেওয়াবেন, তারপর এইভাবে দেবেন, তারপর এইভাবে যখন দেবেন তখন সেটা হিন্দিতে ক হয়ে গেল। বিভিন্ন ধরনের, অর্থাৎ এইভাবে প্ল্যানিং করতে পারেন যে এইভাবে আমি শিশুকে ক লেখাটা শেখাতে পারি। এই যে আপনি প্ল্যানিং করলেন, দ্যাট ইজ কল্ড কারিকুলাম। ঠিক আছে, এই যে কী বলেছে দেখুন, ওয়ে অফ প্ল্যানিং, প্ল্যানিংয়ের একটা রাস্তা। আপনি যে প্ল্যানিং করছেন, প্ল্যানিংয়ের একটা পদ্ধতি, প্ল্যানিংয়ের একটা উপায়। কারিকুলাম দ্যাট ফোকাসেস অন বিং রেসপন্স টু চিলড্রেন ইন্টারেস্ট টু ক্রিয়েট মিনিংফুল লার্নিং এক্সপিরিয়েন্স। আপনার সেই কারিকুলামটা এমনভাবে হতে হবে, আপনি যে ইমার্জেন্ট কারিকুলাম যেটা করবেন, এমনভাবে কারিকুলামটা আপনি ফ্রেমওয়ার্ক করবেন বা ডেভেলপ করবেন, এখানে কি থাকতে হবে, শিশুদের আগ্রহের প্রতিক্রিয়ার উপর দৃষ্টি দিতে হবে। আপনি যা করবেন তার শিক্ষার্থীর যেন আগ্রহ সৃষ্টি হয়, আগ্রহের জন্য প্রতিক্রিয়া, ইন্টারেস্ট যেন তার মধ্যে বৃদ্ধি পায়। আগ্রহে যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু কোনো কিছু হলো না। তার যেটা এক্সপিরিয়েন্স থাকবে, মিনিংফুল এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, যেটা আপনি শেখাবেন সেটার একটা গুরুত্বপূর্ণ অর্থ থাকা চাই। ঠিক আছে, অর্থাৎ এমনভাবে কারিকুলামটা তৈরি করবেন যেটা ফোকাস করবে, যেটা রেসপন্স করবে কিসের, চিলড্রেন ইন্টারেস্ট টু ক্রিয়েট মিনিংফুল লার্নিং এক্সপিরিয়েন্স, যেখানে কি হওয়া যায়, একটা অর্থপূর্ণ শিক্ষণের অভিজ্ঞতা পাওয়া যায়। একটা অর্থপূর্ণ শিক্ষণের অভিজ্ঞতা যেখানে পাওয়া যাবে, তার প্রতি ইন্টারেস্ট থাকতে হবে। এই ধরনের আপনি কি করবেন, পরিকল্পনা করবেন বা প্ল্যানিং করবেন। এটা হচ্ছে কি কারিকুলাম। অর্থাৎ এমন কাজ করবেন, বা এক কথায় শেষ ভাই, এক কথায় শেষ, এমনভাবে আপনি প্ল্যানিং করবেন, এমনভাবে আপনি একটা জিনিস ভাববেন যে আমি শিশুকে এভাবে শেখাবো যাতে শিশুরা মজা পায়, আরাম পায়, আনন্দ পায়। শিশুর আনন্দর চিন্তা মাথায় রেখে যে ওই কাজটা করলে শিশুটা আনন্দ পাবে, এই চিন্তাধারাটা যদি মাথায় রেখে আপনি যদি কারিকুলাম তৈরি করুন, দ্যাট ইজ কল্ড ইমার্জেন্ট কারিকুলাম। ঠিক আছে, এবং এই বয়সটা তো আপনার জানা আছে ভাই, প্রি স্কুল, সেটা বললাম। কারিকুলাম ইজ চাইল্ড ইনিশিয়েটেড, কোলাবোরেটিভ অ্যান্ড রেসপন্সিভ টু দ্য চিলড্রেন নিডস। সেটা শিশুদের নিডসের উপর নির্ভর করবে, শিশুদের চাহিদার উপর সেটা ডিপেন্ড করবে। শিশুদের চাহিদা, আজকের শিশুর চাহিদা নেই একটি কাজ করতে, আপনি তাকে ক শেখাচ্ছেন, এই ক্ষেত্রে তার চাহিদা কিন্তু হচ্ছে না, তখন কিন্তু আপনি সেই কারিকুলাম যেটা তৈরি করবেন সেটা আপনার ফেল হয়ে যাবে, আপনি ফেইলার হয়ে যাবেন। আপনি এমনভাবে একটা কারিকুলাম তৈরি করতে হবে যা শিশুর প্রয়োজন হয়। আপনি তাকে প্রথমে খেলনা দিয়ে দেবেন, একটা হাতে খেলনা, এই খেলনার মধ্যেই আপনি কারিকুলাম তৈরি করবেন যে খেলনা দিয়ে তাকে কীভাবে শেখাতে পারি। ঠিক আছে, একটা বল একটা বলের মধ্যে একটা বলের মধ্যখানে একটা লাঠি ঢুকিয়ে দিন, তাহলে দেখবেন বলটা কিন্তু চারিদিকে ঘুরবে। এটাও কিন্তু একটা কারিকুলাম বা ফ্রেমওয়ার্ক। আপনি বলটাকে ঘোরাচ্ছেন, এই শিশুটার মধ্যে কিন্তু এই যে বল ঘুরছে, যে তার একটা কিন্তু এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে, তাই না? সুতরাং এই ধরনের তার কিন্তু মজা লাগবে, এটা শিক্ষকের স্টুডেন্টের নিডস, স্টুডেন্টরা চাইবে। ঠিক আছে, আমরা অনেক সময় দেখি আমাদের ঘরে অনেক পচা ভাঙা রেডিও রয়েছে। আপনি দেখবেন কি শিশুরা ঘরে যে রেডিও রয়েছে, রেডিওটা কী করেছে, রেডিওটা ভাঙ্গা রেডিওটা সে আবার অটোমেটিকলি খুলছে, সবগুলা স্ক্রু খুলবে, আবার সবগুলা সে লাগাবে। ঠিক আছে, সবগুলা লাগাবে, সবগুলা খুলবে, ভালো মতো ফিটিং করবে, আবার দেখবেন সবগুলো খুলে চিত্রে ফেলে দেবে। এটা তার প্রয়োজন, এটা তার নিডস, এটা তার নিডস, এটা তার প্রয়োজন। কারণ কি, কারণ শিশু চাইছে যে সেইভাবে করলে মজা পায়, আনন্দ পায়। ঠিক আছে, এটা হচ্ছে চিলড্রেন নিডস। ঠিক আছে, আর এই কাজটা করতে আপনি তাকে সহযোগিতা করবেন। কেন সহযোগিতা করবেন? কারণ হ্যাঁ, হয়তো আজকে ভাঙ্গা রেডিও মেকানিক্সই করছে ভাই, সে বড় একজন মেকানিক্সও হতে পারে, কী ব্যবহার আছে, তাই না? ঠিক আছে, তো শিশুদের প্রয়োজন হতে হবে, তার মানে সে প্রয়োজনে যখন করবে তখন তার ইন্টারেস্ট বাড়বে। আপনি আজকে আমরা ক্লাস দেখছেন ইমার্জেন্ট কারিকুলাম, কারণ দেখুন, কারণ আপনার নিডস রয়েছে, আপনার প্রয়োজন রয়েছে যে এই টপিক থেকে তো প্রশ্ন আসলে আমাকে পরীক্ষায় আনসার দিতে হবে, না হলে তো আমি পরীক্ষায় পারবো না। আজকে সিটেট পরীক্ষা শেষ হয়ে গেল,
সিটেট পরীক্ষা শেষ, তারপর কি আর আপনি আমার এই ভিডিওটা দেখবেন? আমার তো মনে হয় না যে আপনি এমনিতে আমার ভিডিওটা দেখবেন, কারণ আপনার তখন নিডস নেই, আপনার তখন প্রয়োজন নেই আমার ভিডিওটা দেখার। যখনই আপনার প্রয়োজন হবে তখন আপনি সিটেট পরীক্ষা দেবেন, যার জন্য আপনি এই ভিডিওটা দেখছেন। ঠিক আছে, আপনার সিটের পরীক্ষা দেবেন না, তাহলে কি আপনি ভিডিওটা দেখবেন? মোটেই না, দেখবেন না, কারণ কি আপনার নিডস নেই। তো এই জিনিসটা বুঝতে হবে, কারিকুলাম এমনভাবে তৈরি করতে হবে যেখানে শিশুদের নিড থাকা চাই। ঠিক আছে, ইমার্জেন্ট কারিকুলাম ইজ অ্যান আর্লি এডুকেশন অ্যাপ্রোচ হোয়ার টিচার ডিজাইন প্রজেক্ট ইউনিক টু এ চাইল্ড অর এ গ্রুপ অফ চিলড্রেন। অনপেক্ষিত পাঠ্যক্রম হলো একটা প্রাথমিক শিক্ষা পদ্ধতি, একদম প্রাথমিক, বেসিক। ঠিক আছে, যেখানে শিক্ষক একটি শিশু বা শিশুদের গ্রুপের জন্য অনন্য প্রকল্প ডিজাইন করেন। শিক্ষক টিচার কী করবেন, এক একটা প্রজেক্ট তিনি ইউনিক প্রজেক্ট তিনি ডিজাইন করতে পারেন শিশুদের জন্য বা গ্রুপ অফ চিলড্রেনের জন্য। ঠিক আছে, এবং প্রজেক্টের মাধ্যমে তিনি তাদের শেখাতে পারেন বা বোঝাতে পারেন, এইভাবে তিনি কারিকুলাম ফ্রেমওয়ার্ক করতে পারেন। ঠিক আছে, তারপর দেখুন, ইমার্জেন্ট কারিকুলাম ইজ এ ফ্রেমওয়ার্ক ফর চাইল্ড সেন্টার্ড প্লে বেসড লার্নিং। শিশু কেন্দ্রিক শিক্ষা হতে হবে। এই কারিকুলাম যেটা বানাবেন ইমার্জেন্ট কারিকুলাম, এটা আমরা শিশু কেন্দ্রিক হতে হবে এবং খেলাভিত্তিক হতে হবে, প্লে বেসড অ্যাক্টিভিটি, প্লে বেসড লার্নিং হতে হবে এবং চাইল্ড সেন্টার্ড লার্নিং হতে হবে। এই দুটো জিনিস মাথায় রাখবেন, এটা একটা কাঠামো। ইমার্জেন্ট কারিকুলাম, যখনই আপনি কারিকুলাম তৈরি করবেন সেটা ইমার্জেন্ট কারিকুলাম তখনই হবে যখন সেটা কি হবে, যার মধ্যে চাইল্ড সেন্টার্ড বিহেভিয়ার থাকবে। মানে শিশুরা যা চায়, এক কথা শিশু কেন্দ্রিক মানে কি, শিশুরা যা চায় সেই নিয়ে আপনি কারিকুলাম তৈরি করলেন, বা এই কারিকুলাম মধ্যে আপনি শুধুমাত্র সেই খেলাধুলার মাধ্যমে যাতে শেখানো যায়, খেলাধুলার মাধ্যমে কী করে শেখাতে পারে এই নিয়ে আপনি প্ল্যানিং করলেন, দ্যাট ইজ কল্ড ইমার্জেন্ট কারিকুলাম। টিচার একটা ফ্যাসিলিটার অ্যান্ড অবজারভার, শিক্ষক একজন ফ্যাসিলিটার বা একজন পর্যবেক্ষক হিসাবে এই ক্ষেত্রে কাজ করবেন। তিনি বিশ্বাস করেন যে শিশুরা বিশ্ব সম্পর্কে নিজস্ব শেখার সাথে জড়িত হতে সক্ষম এবং যোগ্য। তখন শিক্ষকের মাথায় রাখতে হবে যে শিশুরাও কিন্তু ভালো করে যদি তাদের শেখানো যায় তাহলে তারা এখন থেকে কিন্তু জিনিসগুলো শিখতে পারবে। ঠিক আছে, শিশুরা এই ক্ষেত্রে সক্রিয় থাকে এবং সামাজিক শিক্ষার্থী থাকে। চিলড্রেন্স তার কী থাকে, অ্যাক্টিভ থাকে। শিক্ষার্থীরা কী থাকে, তখন একদম অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে। ঠিক আছে, কারণ শিশুরা যদি সক্রিয় না থাকে তাহলে নিজের ইচ্ছায় তারা শিখবে কী করে, তাই না? চিলড্রেন ব্রিংস ভ্যালুয়েবল নলেজ, আইডিয়াস অ্যান্ড এক্সপিরিয়েন্স। শিশুরা মূল্যবান জ্ঞানের ধারণা এবং অভিজ্ঞতা নিয়ে আসে। শিশুরা যখনই আসে বিদ্যালয়ে, এটা মাথায় রাখবেন, তাদের মধ্যে কিন্তু মূল্যবান জ্ঞানের ধারণা রয়েছে এবং অভিজ্ঞতা রয়েছে। শূন্য মাথায়, একদম শূন্য মাথায় তারা কিন্তু স্কুলে আসে না, শূন্য কলসি নিয়ে তারা কিন্তু আসে না। তারপর দেখুন ইমার্জেন্ট সলিউশন, আগে যেটা বলেছিলাম এটাও এবার বলছি। ইমার্জেন্ট সলিউশন কি? ইমার্জেন্ট সলিউশন হোয়েন এ চাইল্ড solve the problem in his or her level, that is known as emergent solution. আপনি তাকে একটা সমস্যা দিলেন, সে ওই তার স্তরে, শিশুটার স্তরের সেই যে সমস্যা, ছোট্ট স্তর, আপনার জন্য তো কিছু না ভাই গেল, এই শিশুটা তার স্তরে বা তার লেভেলে যে সমস্যা দিচ্ছেন, এই সমস্যার সে যদি সমাধান করতে পারে তাহলে সেটাকে আপনি ইমার্জেন্ট সমাধান বলতে পারেন, বা জরুরি সমাধান বলতে পারেন, বা অনপেক্ষিত সমাধান বলতে পারেন। তারপর রয়েছে ইমার্জেন্ট প্রপার্টিস। তো এবার দেখুন ইমার্জেন্ট প্রপার্টিস মানে কি। আমরা কিন্তু অপশনে অনেক সময় আমরা দেখতে পাই ইমার্জেন্ট প্রপার্টিস, কিন্তু ভাই ইমার্জেন্ট প্রপার্টিস বলে আমরা কিন্তু সাহিত্যে বা বাংলা ভাষায় তেমন কোনো কনসেপ্ট আমরা পাইনি। বাংলা ভাষায় তেমন কোনো ইমার্জেন্ট প্রপার্টিসের কোনো কনসেপ্ট পাওয়া যায়নি। ঠিক আছে, তো এই ইমার্জেন্ট প্রপার্টিসটা ইউজ হয় শুধুমাত্র সেই সায়েন্সের ক্ষেত্রে, সায়েন্সের বায়োলজি বলুন, ঠিক আছে, তো সায়েন্সের বায়োলজি বলুন, সাইকোলজি বলুন, ঠিক আছে, কেমিস্ট্রি বলুন, এই সায়েন্সের যে টপিকগুলো রয়েছে, সায়েন্সের টপিকগুলোতে কিন্তু ইমার্জেন্ট প্রপার্টিস যে টার্ম রয়েছে, যেটা শব্দ রয়েছে, এই শব্দটা ব্যবহার হয়। তো এই শব্দটা আমরা বাংলা ভাষায় বা প্যাডাগজির ভাষায়, যেটা আমরা বাংলা প্যাডাগজি, এখানে কিন্তু আমরা এই ভাষাটা পাইনি। সুতরাং আপনারা অপশনে দেখলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন। ঠিক আছে, তো বাংলা প্যাডাগজিতে ইমার্জেন্ট প্রপার্টিস বলে কোনো শব্দ বা তার কোনো পার্টিকুলার ডেফিনেশন আমরা কিন্তু পাইনি। ঠিক আছে, এটা শুধুমাত্র সায়েন্সের কনসেপ্ট, যেটা ইমার্জেন্ট প্রপার্টিস। আবার বলছি, এটা একটা সায়েন্সের কনসেপ্ট। যদি সায়েন্স রিলেটেড যদি কিছু প্রশ্নের মধ্যে প্রশ্ন আপনারা যদি পান সায়েন্স রিলেটেড, তখন আপনারা ভাববেন যে এটা ইমার্জেন্ট প্রপার্টিস হতে পারে হয়তো বা, আদারওয়াইজ বাংলা ভাষাতে ইমার্জেন্ট প্রপার্টিস থাকলে রিজেক্ট করবেন। তো এবার চলুন আমরা প্রশ্নগুলো সলভ করি। কয়েকটি প্রশ্ন রয়েছে যেগুলো শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোয়েশন। এবার প্রশ্নগুলো আপনারা সলভ করুন। দেখুন, এই প্রশ্নটি এসেছিল সিটেট আগস্ট 2023। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি আপনারা কমেন্ট করুন তো ভাই। কিছু দক্ষতা শিশুর আনুষ্ঠানিক পঠন শুরুর আগেই গড়ে ওঠে এবং সেগুলি তার ভবিষ্যৎ শৈক্ষিক দক্ষতার বুনিয়াদও তৈরি করে দেয়। সেই দক্ষতাগুলি হচ্ছে ইমার্জেন্ট লিটারেসি,
ইমার্জেন্ট সলিউশন, ইমার্জেন্ট কারিকুলাম না ইমার্জেন্ট প্রপার্টিস? কি হতে পারে কারেক্ট আনসার বলুন তো? কিছু দক্ষতা রয়েছে যেগুলা শিশুর আনুষ্ঠানিক পঠন শুরু হওয়ার আগেই গড়ে ওঠে। কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 98 খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কারণ 98 কেন দিচ্ছে আপনারা বলবেন স্যার এটা 1 নম্বর প্রশ্ন, কিন্তু 98 আপনি কেন দিলেন? কারণ আপনার কোয়েশ্চন পেপারে আপনি সিটেট আগস্টের 2023 এই কোয়েশ্চন পেপার যদি খুলুন, তাহলে খুলে আপনারা 98 নম্বর প্রশ্নে আপনারা দেখতে পাবেন যেই প্রশ্নটা রয়েছে। ঠিক আছে, আপনারা খুলে চেক করে নিতে পারেন। তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা কমেন্ট করুন। এমন কিছু দক্ষতা যা শিশুর, আমি আগেই বলেছিলাম যে ইমার্জেন্ট লিটারেসি ইজ দ্য রাইট আনসার। কেন রাইট আনসার? কারণ আমি আগেই বলেছিলাম যে ইমার্জেন্ট লিটারেসি হচ্ছে একটা শিশু যখন স্কুলে ভর্তি হবে, স্কুলে ভর্তি হওয়ার পূর্ববর্তী যেটা স্টেজ, পূর্ববর্তী সময়ে তার যে পঠন, তার যে দক্ষতাটা গড়ে উঠবে, তাকে যা শেখানো হবে, দ্যাট ইজ কল ইমার্জেন্ট লিটারেসি। এখানে সেম কথা বলেছে দেখুন, আনুষ্ঠানিক পঠন শুরুর আগে। আনুষ্ঠানিক পঠন কখন হয়? যখন সে ফর্মালি স্কুল, ফর্মালি এডুকেশন মানে কি? যখন সে স্কুলে ভর্তি হয়ে যাবে, ফর্মালি শিখে যাবে। এই ফর্মালি শিখন শুরু হওয়ার পূর্বে তাকে যে শিক্ষাটা দেওয়া হবে, যা তার ভবিষ্যৎ জীবনে অনেক লাভবান হতে পারে, এই যে দক্ষতা, এটাকে আমরা কি বলতে পারি? ইমার্জেন্ট লিটারেসি ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন একটি শিশু, এটাও কিন্তু সিটেট আগস্ট 2023 প্রশ্ন। একটি ছোট্ট শিশু একটি বই হাতে তুলে নিল, বইটাকে উল্টে ধরলো এবং পৃষ্ঠাগুলি উল্টাতে শুরু করলো। এগুলি কি? এগুলি ইমার্জেন্ট সলিউশন স্কিল, ইমার্জেন্ট লিটারেসি স্কিল, ইমার্জেন্ট কারিকুলাম নাকি ইমার্জেন্ট প্রপার্টিস? কি হতে পারে কারেক্ট আনসার বলুন তো? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তবে কারেক্ট আনসার কি হতে পারে এই প্রশ্নের। আগেই বলেছিলাম যদি কোনো শিশু হাতে বই তুলে নেয় বা পাতাগুলো উল্টে ধরে বা পৃষ্ঠাগুলো উল্টায় বা কলম দিয়ে কিছু আঁকিবুকি করতে দেখা যায়, এই সবগুলা কিসের উদাহরণ? সেইগুলো সবগুলা হচ্ছে কি ইমার্জেন্ট লিটারেসি স্কিল। ঠিক আছে, সেই সবগুলো হচ্ছে কি ইমার্জেন্ট লিটারেসি স্কিল বা অনপেক্ষিত সাক্ষরতা, যেটা দক্ষতা, এই সাক্ষরতা দক্ষতার উদাহরণ। নেক্সট, কোনো ভাষায় ভাবতে এবং বলতে পারার সামর্থ্য হচ্ছে, এটা কারেক্ট অ্যান্সার কী হবে? অধিভাষাতাত্ত্বিক সামর্থ্য। তো ল্যাঙ্গুইস্টিক শব্দের অর্থ কি? ভাষাগত দক্ষতা। আর মেটা শব্দের অর্থ কি? অধিক। মেটা শব্দের অর্থ কি? অধিক, অর্থাৎ কি হাই লেভেল থিঙ্কিং। কোনো ভাষা সম্বন্ধে কেউ যদি হাই লেভেল থিঙ্কিং করে, তখন তাকে বলা হয় মেটা ল্যাঙ্গুইস্টিক। তো এক্ষেত্রে কোনো ভাষায় সে ভাবতে শিখেছে, কোনো ভাষায় ভাববে, মানে আমি একটা ভাষায় কখনোই ভাববো, আমি কোনো একটা ভাষায় আমি ভাববো মানে কি আমি কিছু একটা ক্রিয়েটিভিটি করছি, আমি কিছু ভাবছি, তার মানে কি আমি কিছু ক্রিয়েটিভিটি করব, তাই না? ভাবছি আমি কিছু নতুন কিছু বানাবো, যার জন্য আমি ভাবছি, যার জন্য আমি কি অ্যাডভান্স অর্থাৎ হাই লেভেল থিঙ্কিং করছি। তো যখনই কোনো ভাষা সম্বন্ধে হাই লেভেল থিঙ্কিং করা বুঝাবে, তখন সেটা হবে কি মেটা লিঙ্গুইস্টিক বা অধিভাষাতাত্ত্বিক সামর্থ্য। নেক্সট, নতুন কোনো ভাষা শিখতে শুরু করার একটি সময় পড়বে শিক্ষার্থী ভাষাটি বুঝতে পারে কিন্তু কথা বলতে পারে না, এই সময় পর্বকে কি বলা হয়? কারেক্ট অ্যান্সার কী হবে বলুন? এটা সিটেট 2022, সিটেট 2022-তে আমাদের যে অনলাইন কোয়েশ্চন হয়েছিল, আমাদের অনলাইন পরীক্ষা হয়েছিল 2022 ইংরেজিতে। তো এই 22 ইংরেজির এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় এসেছিল। কোনো নতুন কোনো একটা ভাষা যখন শিশুরা শিখতে শুরু করে, তখন এই সময় শিক্ষার্থী ভাষাটা বুঝতে পারে কিন্তু সে ভাষাটা বলতে পারে না। এই যে সময়কাল বা সময় পর্বকে কি বলবো? বাক প্রবেশক মানে স্পিচ ইমার্জেন্ট, নীরব মানে সাইলেন্ট, তারপর হচ্ছে প্রারম্ভিক উৎপাদন মানে আর্লি প্রোডাকশন, তারপর হচ্ছে প্রবেশক বা ইমার্জেন্ট। কারেক্ট আনসার কী হতে পারে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান ভাই। তো এটা কারেক্ট আনসার কী হবে? দেখুন এটা কারেক্ট আনসার হবে নীরব বা সাইলেন্ট। যেহেতু সে কোনো কিছু কথা বলতে পারছে না কিন্তু শিক্ষার্থীটা সাইলেন্ট রয়েছে, তার মানে কারেক্ট আনসার সাইলেন্ট রিডিং। তারপর দেখুন জাতীয় সাক্ষরতা স্তরে ইমার্জেন্ট লিটারেসি স্টেজ নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত? এটা কারেক্ট আনসার আপনাদের বলতে হবে, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। আরও প্রশ্ন রয়েছে। আচ্ছা, তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি? এটা দেখুন জানুয়ারি 2021 এসেছিল। দেখুন আমরা 21-এও এই প্রশ্নটা এসেছিল, 22-এও আমাদের প্রশ্নটা এসেছে। ঠিক আছে, 22-এও এই টপিক থেকে প্রশ্ন আসছে,
2023-এও আমাদের এই প্রশ্ন থেকে প্রশ্ন আসছে, তারপর 2024-এ যদি এই টপিক থেকে আমাদের প্রশ্ন আসবে না বলে কি বিশ্বাস রয়েছে ভাই? আসতেও পারে, 21-এও পেলাম, 22-এও পেলাম, 23-এও পেলাম, তার মানে 24-এ আসতেই পারে, নো ডাউট। সুতরাং ভালো করে এই টপিকটাকে মাথায় রাখতে হবে। যদি বুঝে না থাকেন, কোন জায়গাটা আপনি বুঝতে পারেননি, ক্লিয়ার হয়নি, কমেন্ট বক্সে এই পার্টিকুলার টপিকটা আপনি নাম লিখে দিন, আমরা চেক করব। তারপর আপনারা আবার প্রথম থেকে ভিডিওটা খুব ভালো করে একবার দেখে নিন, আপনারা সবগুলো জিনিস বুঝে যাবেন। তো দেখে নিন কারেক্ট আনসার কী হবে। ইমার্জেন্ট লিটারেসি স্টেজে তার লিখনের দক্ষতা কোনটা? সে মেকিং লেটার, রাইটিং ওয়ার্ডস, মেকিং সেন্টেন্স না ড্রয়িং? আগে বলেছিলাম সে কলম নিয়ে ছোটোবেলা ড্রয়িং করে, সে জাতীয় ইমার্জেন্ট লিটারেসি স্টেজে রয়েছে। সে কি বাক্য রচনা করতে পারবে? সে কি শব্দ লিখতে পারবে? সে কি বর্ণমালা রচনা করতে পারবে? মোটেই না। সে কী করতে পারবে? ড্রয়িং করতে পারবে। সুতরাং ড্রয়িং ইজ দ্য রাইট আনসার। একটি শিশুর পঠন ও লিখনের উন্নতি সাধনের জন্য কোনটি সর্বপ্রথম পর্যায়ে? এটা দেখুন 2016-তে এসেছে, সেপ্টেম্বর 2016-এ আসা প্রশ্ন। একটি শিশুর পঠন ও লিখনের উন্নতি সাধনের জন্য কোনটি সর্বপ্রথম পর্যায়ে? পঠন এবং লিখনের কোনটি সর্বপ্রথম পর্যায়ে? দেখুন, লিটারেসি, পূর্ব সাক্ষরতা, উদয়মূল সাক্ষরতা। এই দেখুন আরেকটা ইমার্জেন্টের বাংলা কিন্তু আরেকটা পেয়ে গেলাম কি, উদয়মূল সাক্ষরতা। দেখতে পাচ্ছেন তো ভাই, এক শব্দের কতটা বাংলা অর্থ। তারপর নবসাক্ষরতা মানে নিও লিটারেসি। এটা কি হতে পারে কারেক্ট আনসার? পঠন এবং লিখনের যেটা উন্নতি সাধনের সবচেয়ে ভালো পর্যায়ে কোনটা, সেটা কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে কি উদয়মূল সাক্ষরতা বা ইমার্জেন্ট লিটারেসি। অর্থাৎ ইমার্জেন্ট লিটারেসি স্টেজে আমরা কি করি, পঠন এবং লিখনের সেটা সর্বপ্রথম স্টার্ট করে স্কুলে যাওয়ার আগে যেটা স্টেজ রয়েছে ইমার্জেন্ট লিটারেসি, এই স্টেজে তার পঠন এবং লিখনটা শুরু হয়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত এই টপিক নিয়ে আলোচনা করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী ক্লাস পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।